পদ বলতে কি বোঝায়? পদ হলো বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বলা হয় পদ। যদি পদ শব্দটির অর্থ কি জানতে চাওয়া হতো তবে বলা যেত পদ শব্দের অর্থ চরণ, কবিতার পংক্তি কিংবা মধ্যযুগের সাহিত্যের বৈষ্ণব কবিদের রচিত গীতিকবিতা। ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে। এছাড়া বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দ এক একটি পদ। কোন বানানটি শুদ্ধ? তালবস্য রস্যু, তালবস্যই রফলা রস্যু, মূর্ধন্য ষ একা। শুশ্রূষা। ঠোঁট কাটা বলতে কি বোঝায়? ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। ঠোঁট কাটা শব্দের অর্থ কাউকে কোনো কিছু বলতে দ্বিধাবোধ করে না এমন, স্পষ্ট বক্তা বা স্পষ্টবাদী। পক্ষপাত দুষ্ট বলতে বোঝায় একচোখা বা এক পক্ষের প্রতি অনুরক্ত। অহংকারী অর্থ অহংকার করে এমন, অভিমানী। মিথ্যাবাদী অর্থ মিথ্যা কথা বলে এমন, অসত্যভাষী। বিষাদ সিন্ধু কার রচনা? বিষাদ সিন্ধু কার রচনা? মীর মোশাররফ হোসেনের রচনা। বিষাদ সিন্ধু মীর মোশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস এবং উপন্যাসটিতে 3টি পর্ব রয়েছে। মহরম পর্ব 1895, উদ্ধার পর্ব 1887, অজিত পর্ব 1891। উপন্যাসটি কারবালার বিষাদময় কাহিনী অবলম্বনে রচিত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হাসান ও ইমাম হোসেনের দামেস্ক অধিপতি মুয়াবিয়ার একমাত্র পুত্র এজিদের বিরোধ ও যুদ্ধ এই উপন্যাসের মূল কাহিনী। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা। শেষ লেখা হচ্ছে কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর। শেষ প্রশ্ন উপন্যাস হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। শেষের কবিতা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর। নবযুগ পত্রিকা, সম্পাদক কাজী নজরুল ইসলাম। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা। নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ ব্যথার দান। ফেব্রুয়ারি 1922 সালে ব্যথার দান নজরুল ইসলামের গল্পগ্রন্থ। অগ্নিবীণা প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ সেপ্টেম্বর 1922। রাজবন্দী জবানবন্দি তার প্রবন্ধ গ্রন্থ এবং 1923 সালে এটা লেখা হয়। তারপর হচ্ছে নবযুগ সম্পাদনায়, নবযুগ তার সম্পাদনায় প্রকাশিত পত্রিকা 1920 সালে প্রকাশিত হয়। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি। চিলেকোঠার সেফাই আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি সামাজিক উপন্যাস। 69 গণঅভ্যুত্থান এর উপজীব্য। আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। 71 দিনগুলো জাহানারা ইমামের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা প্রবন্ধ। পায়ের আওয়াজ পাওয়া যায় সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক। কোনটি শামসুর রহমানের রচনা? শামসুর রহমানের রচনা হচ্ছে নিরালোকে দিব্যলোক। শামসুর রহমান, এটা হচ্ছে একটা কাব্যগ্রন্থ। নির্জন স্বাক্ষর উপন্যাস বুদ্ধদেব বসু। নিরন্তর ঘণ্টা ধ্বনি উপন্যাস হচ্ছে সেলিনা হোসেনের। বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? এখানে টাপুর টুপুর হচ্ছে দ্বিরুক্ত শব্দ। যে সকল শব্দ অব্যক্ত রব শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়ে থাকে তাকে অনুকার বা ধনাত্মক শব্দ বলে। যেমন হচ্ছে কুহু কুহু কোকিলের রব, টাপুর টুপুর বৃষ্টি পতনের শব্দ, হুহু বাতাস প্রবাহের শব্দ এগুলো। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাসের উদাহরণ হচ্ছে ভাই বোন। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, মধ্যপাত লোভী কর্মধারয় সমাস। ভাই ও বোন দ্বন্দ্ব সমাস। কানাকানি, কানে কানে যে কথা, ব্যতিহার বহুব্রী। গাছ পাকা সপ্তমী তৎপুরুষ সমাস। যা সহজে অতিক্রম করা যায় না, এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ হলো যা সহজে অতিক্রম করা যায় না, এটা হচ্ছে দূরতিক্রম্য। অনতিক্রম্য, যা অতিক্রম করা যায় না। অলঙ্ঘ, যা লঙ্ঘন করা যায় না। দূরতিক্রম্য, যা সহজে অতিক্রম করা যায় না। দুর্গম, যেখানে সহজে গমন করা যায় না। দুর্গম। ব্যাঙের সর্দি শব্দের অর্থ কি? ব্যাঙের সর্দি শব্দের অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা। সংসপ্তক কার রচনা? সংসপ্তক রচনা হচ্ছে
শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক 1965 সালে শহীদুল্লাহ কায়সার রচিত একটি উপন্যাস। তার অন্য একটি উপন্যাস হচ্ছে সারেং বউ। শহীদুল্লাহ কায়সার ছিলেন হচ্ছে শহীদ বুদ্ধিজীবী। 1971 সালের 14 ফেব্রুয়ারি তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এরপর তার আর সন্ধান পাওয়া যায়নি। জহির রায়হান তার সহোদর এবং নাট্যকার, গল্প লেখক ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক কবর 1966 সালে, রক্তাক্ত প্রান্তর 1962 সালে, মুখরা রমণীর বশীকরণ 1970 সালে তিনি কোনো উপন্যাস রচনা করেননি। জহির রায়হান রচিত উল্লেখযোগ্য উপন্যাস আরেক ফাল্গুন, হাজার বছর ধরে, বরফগলা নদী। শওকত ওসমানের উল্লেখযোগ্য উপন্যাস হচ্ছে কৃতদাসের হাসি 1962, জননী 1961, জান্নাত হইতে বিদায় হচ্ছে 1971, দুই সৈনিক হচ্ছে 1973 প্রভৃতি। 21শে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক হচ্ছে হাসান হাফিজুর রহমান। 52 ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে 1973 সালে 21শে ফেব্রুয়ারি সাহিত্য সংকলনটি প্রকাশিত হয়। হাসান হাফিজুর রহমান ছিলেন এর সম্পাদক। এছাড়াও তার সম্পাদনায় 15 খণ্ডে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিল 1982 থেকে 83 প্রকাশিত হয়ে থাকে। নদী ও নারী কার রচনা? নদী ও নারী রচনা হচ্ছে হুমায়ুন কবিরের। নদী ও নারী হুমায়ুন কবির রচিত একটি উপন্যাস। কাজী আব্দুল ওদুদ রচিত উপন্যাস নদীবক্ষে 1918। শামসুদ্দিন আব্দুল কালাম রচিত বিখ্যাত উপন্যাস কাশবনের কন্যা। আবুল ফজল রচিত উপন্যাস হচ্ছে রাঙা প্রভাত, প্রদীপ ও পতঙ্গ 1347। চৌচির হচ্ছে 1934। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ হচ্ছে রাঙা জবা। রাঙা জবা হচ্ছে কাজী নজরুল ইসলামের সঙ্গীত বিষয়ক একটা গ্রন্থ। মরুশিখা হচ্ছে যতীন্দ্রনাথ সেনগুপ্তের কাব্যগ্রন্থ। মরু সূর্য হচ্ছে আ.ন.ম বজলুল রশিদ রচিত কাব্যগ্রন্থ। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? আত্মঘাতী বাঙালি হচ্ছে নীরদচন্দ্র চৌধুরীর লেখা একটা গ্রন্থ আত্মঘাতী বাঙালি। আত্মঘাতী বাঙালি রচনা করেন নীরদচন্দ্র চৌধুরী। অশোক মিত্র রচিত গ্রন্থ কবিতা থেকে মিছিল। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ যে গল্পের শেষ নেই। সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেন? সংস্কৃতির ভাঙা সেতু আখতারুজ্জামান ইলিয়াস রচিত প্রবন্ধ গ্রন্থ। সংস্কৃতির কথা মোতাহার হোসেন চৌধুরী রচিত প্রবন্ধ গ্রন্থ। এছাড়া সংস্কৃতির চড়াই উতরাই প্রবন্ধ শওকত ওসমান, সংস্কৃতির রূপান্তর প্রবন্ধ গোপাল হালদার ও সংস্কৃতির সংকট প্রবন্ধ বদরুদ্দীন উমর রচিত গ্রন্থ। কাকভূষণ্ডির অর্থ কী? কাকভূষণ্ডির অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। নিত্য মূর্ধন্য কোন শব্দে বর্তমান? নিত্য মূর্ধন্য কোন শব্দে বর্তমান? এটা হচ্ছে আষাঢ় শব্দে। কতগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য বসে? যেমন আষাঢ়, উষা, ঈষৎ, পাষণ্ড, পাষাণ, ভাষা, শোষণ ইত্যাদি। Read the question below consists of a related pair of words. Select the pair that best express the relationship similar to that expressed in the original pair. Excite, claim. Excite, claim is stimulate, cool down. Excite মানে উত্তেজিত করা, ক্লেম শান্ত। সুতরাং শব্দ দুইটি অ্যান্টোনিমাস। অপশন হচ্ছে ক, খ, গ এর শব্দ জোড়াগুলো পরস্পর সিনোনিম। সুতরাং উত্তর হচ্ছে ঘ। স্টিমুলেট উত্তেজিত করা, কুল ডাউন শান্ত করা। ডিলে এক্সপিডিট হচ্ছে ডিটেইন, ডিসপ্যাচ। ডিলে বিলম্বিত করা, এক্সপিডিট ত্বরান্বিত করা। সুতরাং এই শব্দ দুইটি অ্যান্টোনিমাস। অপশন ঘতে ডিটেইন আটকে রাখা, ডিসপ্যাচ প্রেরণ করা। বাকি অপশনগুলো প্রায় সবগুলোই পরস্পর সিনোনিমাস। এনআরসি গভর্নমেন্ট, এটা হচ্ছে পিনিউরি ওয়েলথ। সরকারের অভাবে যেরকম অরাজকতা হয় তেমনি সম্পদের অভাবে দারিদ্রতা আসে। পিনিউরি মানে হচ্ছে দারিদ্র আসে। ভ্যাকসিন প্রিভেন্ট আর হচ্ছে অ্যান্টিডোট কাউন্টারঅ্যাক্ট। ভ্যাকসিনের কাজ হচ্ছে রোগ প্রতিরোধ করা, আর অ্যান্টিডোট রোগ প্রতিরোধক ওষুধ রোগের বিস্তারকে ব্যর্থ করে, কাউন্টারঅ্যাক্ট। Question 25 to 30 are incomplete sentence.
You are to choose that one word or phrase that best completes the sentence. Dash glass is, for all practical purposes, a solid. Its molecular structure is that of a liquid. 24 go, তারপর হচ্ছে 25 go. Although glass is, for all practical purposes, a solid, its molecular structure is that of a liquid. দুইটি ক্লজে এ ধরনের বাক্যের প্রতিটি ক্লজ থেকে কি ওয়ার্ড শনাক্ত করে তাদের সম্পর্ক নির্ণয় করতে হয়। কি ওয়ার্ডস সাধারণত অবজেক্টের স্থলে ব্যবহৃত অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। এখানে প্রথম ক্লজটির কিওয়ার্ড হচ্ছে সলিড এবং দ্বিতীয়টির কিওয়ার্ড হচ্ছে লিকুইড। উভয়ের সম্পর্ক বিপরীতধর্মী, সুতরাং এরা কন্ট্রাস্ট বা বৈপরীত্য প্রকাশ করে। এ ধরনের কন্ট্রাস্ট ইন্ডিকেটিং কনজাংশন হচ্ছে অলদো, থ্রু, ইভেন, দো ইত্যাদি। An intensive search was conducted by the detective to locate those criminals who had escaped. এখানে হু দ্বারা দুইটি ক্লজ যুক্ত হয়েছে। প্রথম ক্লজটিতে যেহেতু পাস্ট টেন্স ব্যবহৃত হয়েছে, কাজেই অপর ক্লজটিতে পাস্ট টেন্স ব্যবহার করা আবশ্যক। এখানে শুধু চয়েস খতেই পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে হ্যাড, অপর তিনটিতে পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে, তাই সঠিক উত্তর হবে খ। দ্য ইন্টেলেকচুয়াল ক্যান নো লঙ্গার বি সেইড টু লিভ বিয়ন্ড দ্য মার্জিন অফ সোসাইটি। মার্জিন অফ সোসাইটি বলতে এখানে সমাজের সীমারেখা বোঝানো হয়েছে। এগেনস্ট মানে বিপক্ষে, বিয়ন্ড মানে ঊর্ধ্বে, ইনসাইড মানে মধ্যে, বিফোর মানে পূর্বে। সমাজের সীমারেখার বিপক্ষে বা পূর্বে কোনো অর্থ দেয় না, তাই ক এবং ঘ গ্রহণযোগ্য নয়। কিন্তু সমাজের সীমারেখার ঊর্ধ্বে বা মধ্যে বললে তা অর্থ দেয়। তবে নো লঙ্গার থাকায় অর্থ দাঁড়ায় ঊর্ধ্বে নয় এবং মধ্যে নয়। তবে ঊর্ধ্বে নয় বা মধ্যে নয় এর মধ্যে ঊর্ধ্বে নয়কে সবচেয়ে সঠিক হিসাবে চিহ্নিত করা যায়, কারণ বুদ্ধিজীবীরাও সমাজের সীমারেখার মধ্যে অবস্থান করে, কাজে তারা সমাজের সীমারেখার মধ্যে নন এ কথা ঠিক নয়। সীমারেখার মধ্যে নন এ কথা ঠিক নয়, তো সঠিক উত্তর হচ্ছে খ, বিয়ন্ড। According to the condition of my scholarship, after finishing my degree, the university will employ me. যে কোনো ক্লজের পূর্বে প্রিপোজিশন বি প্লাস আইএনজি প্লাস অবজেক্ট থাকলে কিংবা বি আইএনজি প্লাস অবজেক্ট যুক্ত ফ্রেজ থাকলে কমার পরে মূল ক্লজের সাবজেক্ট হিসেবে কেবলমাত্র ব্যক্তি বা ব্যক্তিত্ব বা ব্যক্তিমত্তা আছে এমন বস্তুকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে হয়। উল্লেখ্য, মানুষ ব্যতীত যে কোনো পরিবহন, নদী, সংবাদপত্র, পুস্তক, প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, সড়ক প্রভৃতি ব্যক্তিসত্তা আছে। চয়েস ক ও খতে অব্যক্তিবাচক সাবজেক্ট ব্যবহৃত হয়েছে বলে সহজেই এদেরকে বর্জন করা যায়। আবার ঘতে এমপ্লয়েড অব দ্য ইউনিভার্সিটি থাকাই তা বর্জন করা যায়, কারণ সঠিক প্যাসিভ রূপ হতে হলে অফ এর স্থলে বাই হতো এবং সঠিক বাক্যটি হতো আই উইল বি এমপ্লয়েড বাই মাই ইউনিভার্সিটি। সুতরাং সঠিক উত্তর গ। If a substance is cohesive, it tends to stick together. Cohesive দৃঢ়ভাবে একত্রে লেগে থাকা এমন। রিটেইন হিট তাপ অব্যাহত রাখা। বেন্ড উইদাউট টু মাচ ডিফিকাল্টি খুব বেশি কঠিনত্ব বাঁকানো হয়। স্টিক টুগেদার একসঙ্গে লেগে থাকা। ব্রেক ইজিলি সহজে ভেঙে যায়। এখন আঠালো জিনিস স্বাভাবিকভাবে নমনীয় বা অর্ধ তরল হয়, যেমন চুইংগাম, রাবার ইত্যাদি, কাজেই এ ধরনের জিনিস বাঁকানো যায়। খও ভেঙে যাওয়ার এবং ঘ বিষয়টি বাদ দেওয়া যায়। আবার তাপ উৎপাদনকারী বস্তু ব্যতীত তাপ ধরে রাখা যায় না, তাই ককে বাদ দেওয়া যায়। যে জিনিস কোয়েসিভ বা লেগে থাকে তা অবশ্যই টুগেদার বা একসঙ্গে লেগে থাকে। সুতরাং সঠিক উত্তর হবে গ।
He stopped his car. He stopped his car abruptly when the light turned red. Abruptly হঠাৎ করে আকস্মিকভাবে আচমকা। ইকুইটেবলি ন্যায়সঙ্গতভাবে। অ্যাম্বিগুয়াসলি দ্ব্যর্থপূর্ণভাবে। ইকুইটেবলি ন্যায়সঙ্গতভাবে। ইনসিসিভলি তীক্ষ্ণভাবে। প্রশ্নে যেহেতু লাল বাতি দেখে গাড়ি থামানোর কথা বলা হয়েছে তাই চয়েস ক সঠিক হবে। Each sentence contains two blanks. Choose the set of sentences for each blank that best complete the sentence. The influence of the technical revolution in accelerating and intensifying the concentration of the wealth and power in the hands of few should worry us all. ডাবল ব্ল্যাঙ্কস যুক্ত সেন্টেন্সে অ্যান্ড দ্বারা ব্ল্যাঙ্ক দুটি যুক্ত থাকলে ব্ল্যাঙ্ক দুটিতে সিনোনিম বা নেয়ার সিনোনিম ব্যবহার করতে হবে। যেহেতু কতে প্রলিফেরেটিং বা ক্রমবর্ধমান, দ্রুত বর্ধমান ও দ্রুত বাড়ছে এমন, বা ডিমিনাইজিং বা ক্রমহ্রাসমান, এরা পরস্পর অ্যান্টোনিমাস। খতে কি বলা হচ্ছে যে আন্ডারমাইনিং বা ক্রমশ দুর্বল হচ্ছে এমন, নিউট্রালাইজিং মানে হচ্ছে ক্রম নিষ্ক্রিয়মান, এদের অর্থ প্রায় কাছাকাছি। খতে আছে এক্সেলারেটিং বা বৃদ্ধি পাচ্ছে এমন, দ্রুত হচ্ছে এমন, ইন্টেন্সিফাইং মানে বৃদ্ধি পাচ্ছে এমন বা তীব্রতর হচ্ছে এমন, এরাও হচ্ছে সিনোনিমাস। ঘতে আছে কি যে অ্যাগ্রেভেটিং বা প্রকোপ বৃদ্ধি পাচ্ছে এমন, শোনীয়তর হচ্ছে এমন, ডিমিনিজিং মানে ধ্বংস হচ্ছে এমন, এরা সিনোনিমাস নয়। এবার বাক্যটির শেষ অংশতে বলা হচ্ছে সম্পদ, ক্ষমতা ও সম্পদ গুটি কথকের হাতে থাকায় বিষয়টিকে সবাই চিন্তিত হওয়া উচিত। অপশন খ নিলে অর্থ উল্টে যায়, কারণ ক্ষমতা ও অর্থ যদি ক্রম নিষ্ক্রিয়মান হয় গুটি কতক লোকের, তবে দুশ্চিন্তা করার কিছুই নেই, বরং তাদের ক্ষমতা এবং অর্থ ক্রমশ বাড়ছে, যা সবার দুশ্চিন্তার কারণ। সুতরাং সঠিক উত্তর খ। গ, few people would care to take the negative side of the preposition that the women of the world are oppressed and scorned. and দ্বারা যুক্ত ব্ল্যাঙ্ক যুক্ত থাকায় অবশ্যই সিনোনিমাস ব্যবহার করতে হবে। চয়েস কতে আছে অ্যাডমায়ার প্রশংসা করা বা বিমুক্ত হওয়া। প্রভোগ মানে কি অবহেলিত, তাচ্ছিল্য করা এমন, এরা সিনোনিমাস। কতে আছে অপ্রেস বা নিপীড়িত, অত্যাচারিত, অবহেলিত। স্কোর্সড অবহেলিত, তাচ্ছিল্য করা, সিনোনিমাস হচ্ছে গতে আছে। রিভাল তিরস্কৃত, ভৎসনা পেয়েছে এমন। রিগ্যালেটেড পরিতৃপ্ত, সুখী, আনন্দিত, অ্যান্টোনিমাস। ঘতে কী হবে স্লাইটেড উপেক্ষিত বা অবজ্ঞাকৃত। সেলিব্রেটেড মানে কি প্রসিদ্ধ, খ্যাত, শ্রদ্ধা ও সম্মান আছে এমন, এরা সিনোনিমাস নয়। সুতরাং সঠিক উত্তর হবে খ। অ্যাঙ্গার ইভেন হোয়েন ইট ইজ inevitable has one virtue and it overcomes desire. The word daily means হচ্ছে waste times. The word euphemism means হচ্ছে description of a disagreeable things by an agreeable name. The passive form of the sentence, some children were helping the wounded man. The wounded man was being helped by some children.
Then, rumor is the most primitive way of spreading stories by passing them on from mouth to mouth. But civilized countries in normal times have better source of news than rumor. They have radio, television, newspapers. In times of stress and confusion, however, rumor emerged and became rife. At such times, different kinds of news are in competition. The press, television, and radio virtues. The grapevine, especially, do rumors spread when wire requires censorship on many important matters. The customary news source no longer give out enough information since the people cannot learn through legitimate channels all that they are anxious to learn. They pick up news wherever they can, and when it happens, rumor thrives. Rumors are often repeated even by those whom do not believe the tales. There is a fascination about them. The reason is that the cleverly designed rumor gives expression to something deep in heart of the victims, the fears, suspicions, forbidden hopes, and daydreamers which they hesitate to voice directly. Pessimistic rumors about defeat and disasters show that people who repeat them are worried and anxious. Optimistic rumors about record production or peace soon coming pain to complacency or confidence, or open to be overconfidence. The author is mainly concentrated with the nature of rumors. The author suggests that rumors usually pessimistic reports. Which of the following best describe the author's personal attitude towards rumor? Is acute resignation. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে কার্যকর হয়? 16 ডিসেম্বর 1972 সালের 10 এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে এবং এই অধিবেশনে 34 সদস্য বিশিষ্ট একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় এবং এই কমিটির সভাপতি ছিলেন তৎকালীন আইন ও সংসদীয় মন্ত্রী ডক্টর কামাল হোসেন, এবং এই কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা, এবং কমিটি 71টি অধিবেশনে মিলিত হয়ে স্বকীয় দায়িত্ব পালন করে এবং 1972 সালে 12 অক্টোবর গণপরিষদে সংবিধানের খসড়া পেশ করেন, যা 4 নভেম্বর গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং 1972 সালে 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়। বাংলাদেশে জেলার সংখ্যা কত? বাংলাদেশের জেলার সংখ্যা হচ্ছে 64টি। স্বাধীনতা পরবর্তী সময়ে প্রায় এক দশক বাংলাদেশের জেলার সংখ্যা ছিল 20টি। সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় আসার পর প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে 1984 সালে জেলার সংখ্যা 64তে উন্নীত হয়। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনর্পরিবর্তিত হয়? এটা হচ্ছে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে। 1991 সালে 18 সেপ্টেম্বর রাষ্ট্রপতির অনুমোদন লাভের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে পরিবর্তিত হয় নতুন সরকার পদ্ধতি প্রক্রিয়াকরণের কার্যকরী অধ্যায়। তৎকালীন সংসদ নেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক 2রা জুলাই 1991 জাতীয় সংসদে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন বিল উত্থাপিত হলে বিনা ভোটাভুটিতে 6 আগস্ট 1991 সংসদ কর্তৃক গৃহীত হয় এবং সংসদীয় পর্যায়ক্রমিক ধারা অতিবাহিত করে 18 সেপ্টেম্বর প্রেসিডেন্টের অনুমোদন লাভের মাধ্যমে বিলটি আইনে পরিণত হয় এবং 8ম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দান এবং
ঢাকার বাইরে 6টি জেলায় হাইকোর্টের স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয় এবং নবম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের সাথে সাথে একই সময় উপরাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠান করা হয় এবং রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তিকে পরপর 2 মেয়াদে সীমাবদ্ধ রাখা হয় এবং একাদশ সংশোধনীর মাধ্যমে অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের শপথে ফিরে আসার বিধান করা হয়। বাংলায় ফরাজি আন্দোলনের সূচনাকারী হচ্ছে হাজী শরীয়তুল্লাহ। মুসলমানদের ফরজ কাজ সমূহ পালনে উদ্বুদ্ধ করার আন্দোলনই হচ্ছে ফরাজি আন্দোলন, যার নেতৃত্ব দেন হাজী শরীয়তুল্লাহ। তার মৃত্যুর পর ফরাজি আন্দোলনের নেতৃত্ব দেন তার একমাত্র পুত্র দুদু মিয়া। বাংলার প্রাচীনতম জায়গা কোনটি? বাংলার প্রাচীনতম জায়গা হচ্ছে পুন্ড্র। প্রাচীন যুগে বাংলায় অখণ্ড কোনো রাজ্য ছিল না, ভিন্ন ভিন্ন নামে খণ্ডে খণ্ডে বিভিন্ন জনপদে বিভক্ত ছিল সমগ্র বাংলা। বাংলার প্রাচীনতম জনপদ বগুড়ায় অবস্থিত, যার নাম মহেস্থানগড় পুন্ড্রনগর এবং বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে করতোয়া নদী পশ্চিম তীরে অবস্থান। 1879 সালে প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার ক্যানিংহাম এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করেন এবং অন্যদিকে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত সোনারগাঁ ছিল বাংলার স্বাধীন শাসক ঈসা খাঁয়ের রাজধানী, যেখান থেকেই শের শাহের ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড শুরু হয়। মুজিবনগর কোথায় অবস্থিত? মেহেরপুরে অবস্থিত। মুজিবনগর খুলনা জেলা বিভাগের মেহেরপুর জেলায় অবস্থিত। এখানে 1971 সালে 17 এপ্রিল আনুষ্ঠানিকভাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অস্থায়ীভাবে শপথ গ্রহণ করে এবং উল্লেখ্য বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রামের নাম পরিবর্তন করে মুজিবনগর রাখা হয়। 1971 সালে 16 ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করেন? এটা হচ্ছে তৎকালীন রেসকোর্স ময়দানে। 1971 সালে 16 ডিসেম্বর পাক বাহিনী ঢাকা তৎকালীন রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর ভারতীয় পূর্ব অঞ্চলীয় কমান্ডারের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরার কাছে আত্মসমর্পণ করে এবং রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান 1971 সালের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ দেন এবং উল্লেখ্য রেসকোর্স ময়দানের বর্তমান নাম হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। বাংলাদেশের সংবিধানের 122(2) অনুচ্ছেদের খতে বলা হয়েছে, কোনো ব্যক্তির সংসদ নির্বাচনের জন্য নির্বাচিত কোনো এলাকার ভোটার তালিকাভুক্ত হওয়ার অধিকার হইবেন যদি তার বয়স 18 বছরের কম না হয়। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত? মহিলা আসনের সংখ্যা বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ছিল 15টি। দ্বিতীয় জাতীয় সংসদ থেকে তা 30-এ উন্নীত হয় এবং 1990 সালে সংরক্ষিত 30টি মহিলা আসন আরও 10 বছরের জন্য বলবৎ করা হয়। সে মেয়াদ শেষ হয়ে গেলে 16 মে 2004 অষ্টম জাতীয় সংসদে পাশকৃত সংবিধানের 14th সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন 45টিতে উন্নীত করা হয় এবং সর্বশেষ 30 জুন 2011 পাস হওয়া সংবিধানের 15th সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত নারী আসন 5টি বাড়িয়ে 50টিতে উন্নীত করা হয়। বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। যমুনা নদীর উপর নির্মিত সেতুর দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং প্রস্থ 18.5 মিটার। এ সেতুর স্প্যানের সংখ্যা হচ্ছে 49টি এবং পিলার আছে 50টি। বিশ্বব্যাংক, এডিবি, জাপান ও বাংলাদেশের সরকারের সহযোগিতায় তৈরি এ সেতুর নির্মাণ কাজ শুরু হয় 1994 সালে 16 অক্টোবর এবং উদ্বোধন করা হয় 1998 সালে 23 জুন। বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় অবস্থিত? বাংলাদেশের প্রথম ইপিজেড অবস্থিত হচ্ছে চট্টগ্রামে। বাংলাদেশের প্রথম ইপিজেড চট্টগ্রাম ইপিজেড 1983 সালে চট্টগ্রামের হালি শহরে অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড এবং ঢাকার সাভারে 1993 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশে বর্তমানে সরকারি ইপিজেডের সংখ্যা হচ্ছে 8টি এবং বেসরকারি ইপিজেড আছে 1টি। সর্বশেষ ইপিজেড হলো কর্ণফুলী ইপিজেড এবং চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় অবস্থিত। ইপিজেডটি 2006 সালে 12 সেপ্টেম্বর থেকে যাত্রা শুরু করে এবং উল্লেখ্য 1980 সালে জাতীয় সংসদে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ আইন পাশের মাধ্যমে ইপিজেড প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা ও পরিচালনা সংস্থা বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃক বেবজা আত্মপ্রকাশ করে।
বাংলার 1993 সালে দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী? বিখ্যাত হন হচ্ছে জয়নুল আবেদিন। 1993 সালে দুর্ভিক্ষের ওপরে জয়নুলের আঁকা ছবির নাম হচ্ছে ম্যাডোনা 43। তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী এবং চারুকলা ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। তার উল্লেখযোগ্য চিত্রকর্মের মধ্যে রয়েছে সংগ্রাম, গরু, ঝড়, মইটানা, গায়ের বধূ, সাঁওতাল রমণী, মা ইত্যাদি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়? 2রা ডিসেম্বর 1997 সালে। পাহাড়িদের স্বতন্ত্র জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করে সংরক্ষণশীল নীতি ভিত্তিক কিছু সুবিধা নিশ্চিত করা হয় 1997 সালে 2রা ডিসেম্বর সম্পাদিত এই শান্তি চুক্তির মাধ্যমে। চুক্তির কিছু ধারা বাংলাদেশের প্রচলিত বিধিবিধানের সঙ্গে অসামঞ্জস্য, যদিও সংবিধানে সরকারকে বিশেষ বিধান প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে এবং এই চুক্তিতে বাংলাদেশের সরকারের পক্ষে স্বাক্ষর করেন আবুল হাসনাত আবদুল্লাহ এবং পাহাড়িদের প্রতিনিধিত্ব করেন সন্তু লারমা। 1991 সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। মুক্তিযুদ্ধ চলাকালীন 4 এপ্রিল মুক্তি ফৌজ নামে মুক্তিবাহিনী গঠিত হয় এবং 9 এপ্রিলের নামকরণ করা হয় মুক্তিবাহিনী। পরবর্তীতে জেনারেল এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি নিয়োগ দেওয়া হলে তিনি বাংলাদেশকে যুদ্ধ পরিচালনার সুবিধার্থে 11টি সেক্টরে ভাগ করেন। বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত? আয়তন হচ্ছে কি 2400 বর্গ মাইল। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হলো সুন্দরবন। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলিয়ে এর আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশের আয়তন কত? 6,100 বর্গ কিলোমিটার। তথ্য হচ্ছে বন অধিদপ্তর। সুন্দরবনের উত্তরে সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাটের লোকালয় এবং দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বরিশালের বালেশ্বর নদী এবং পশ্চিমে রায়মঙ্গল ও হাড়িয়াভাঙা নদী। উল্লেখ্য, ইউনেস্কো বিশ্ব সম্পদ ও ঐতিহ্য কমিটি 1997 সালে 6 ডিসেম্বর সুন্দরবনকে 798তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ কোন সালে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে? 1972 সালে। বাংলাদেশ 1972 সালে 18 এপ্রিল প্রথম আন্তর্জাতিক সংস্থা হিসেবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য। উল্লেখ্য, 1972 সালে বাংলাদেশ আরও যে সকল সংস্থার সদস্যপদ লাভ করে সেগুলো হলো ILO, IMF, FAO, UNCTAD, WHO, ইউনেস্কো, IDA, IBRD ইত্যাদি। 1973 সালে বাংলাদেশ সদস্য হয় UPU, ITU, WMO, IUTO ইত্যাদি সংস্থার এবং 1974 সালের 17 সেপ্টেম্বর বাংলাদেশ সদস্য হয় জাতিসংঘে। নিম্নলিখিত কোনটির ওপরে বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সারের উপরে। ট্রপিক অফ ক্যান্সার বাংলা প্রতিশব্দ হলো কর্কটক্রান্তি রেখা। ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন হলো মকরক্রান্তি রেখা। কর্কটক্রান্তি রেখা উত্তর গোলার্ধে এবং 23.5 উত্তর অক্ষাংশে অবস্থিত এবং এটি বাংলাদেশের মধ্য ভাগ দিয়ে চলে গেছে। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কতজনকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়? এটা হচ্ছে 68 জনকে। মুক্তিযুদ্ধ অবদানের জন্য 4টি রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয় 676 জনকে। তার মধ্যে বীরশ্রেষ্ঠ 7 জন, বীর উত্তম 68 জন, বীর প্রতীক 175 জন, বীর বিক্রম 175 জন, বীর প্রতীক হচ্ছে 426 জন। 1971 সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি দম্ভোক্তি করেন যা ছিল নিম্নরূপ: লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না। এই দম্ভোক্তিকারী ব্যক্তি কে ছিল? জেনারেল ইয়াহিয়া খান। জেনারেল ইয়াহিয়া খান ছিলেন সামরিক শাসক ও পাকিস্তানি প্রেসিডেন্ট। পাকিস্তানের প্রথম সামরিক শাসক জেনারেল আইয়ুব খান 1969 সালের 24 মার্চ ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা তুলে দিয়ে পদত্যাগ করেন এবং জেনারেল টিক্কা খান পাকিস্তান আমলে 1971 সালে বাংলার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন উক্তিটি কার? উক্তিটি হচ্ছে হিটলারের। এশিয়ার দীর্ঘতম নদ কোনটি? এশিয়ার দীর্ঘতম নদ হচ্ছে ইয়াংশি কিয়াং। এশিয়ার দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংশি কিয়াং। ইয়াংশি কিয়াংয়ের দৈর্ঘ্য হচ্ছে 6380 কিলোমিটার। হোয়াংহো হচ্ছে 5400
64 কিলোমিটার, গঙ্গার দৈর্ঘ্য হচ্ছে 2655 কিলোমিটার, সিন্ধুর দৈর্ঘ্য 3180 কিলোমিটার। ঢাকাতে সমাপ্ত উইলস ন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দল অংশ নেয়? এখানে 9টি দল অংশ নেয়। মিনি বিশ্বকাপ খ্যাত উইলস ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেটের প্রথম আসরে তৎকালীন 9টি টেস্ট দল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে অংশ নেয়। আমলাতন্ত্রের প্রধান প্রবর্তক কে? আমলাতন্ত্রের প্রধান প্রবর্তক হচ্ছে ম্যাক্স ওয়েবার। নির্বাচিত জনপ্রতিনিধিদের ব্যর্থতা বা অযোগ্যতার প্রেক্ষিতে সরকারের আমলাদের দ্বারা পরোক্ষভাবে রাষ্ট্র চালনাকে আমলাতন্ত্র বলে। এ আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা হলো ম্যাক্স ওয়েবার। অন্যদিকে কার্ল মার্ক্সকে বলা হয় কমিউনিজম বা গণসাম্যবাদের প্রবক্তা। সাহিত্যে 1998 সালে নোবেল পুরস্কার কে পেয়েছেন? নোবেল পুরস্কার পেয়েছেন হচ্ছে কি হোসে সারামাগো। পর্তুগিজ সাহিত্যিক হোসে সারামাগো 1998 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় নাগরিক VS নাইপলস 2001 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন এবং অরুন্ধতী রায় ও সালমান রুশদি নোবেল পুরস্কার পাননি। আমেরিকার সঙ্গীত ঐতিহ্যের নতুন কাব্যিক অভিব্যক্তি প্রবর্তনের জন্য 2017 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাজু ইশিগুরো। উল্লেখ্য, নোবেল শান্তি পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান সুইডিশ একাডেমির সদস্যদের যৌন ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগে 4 মে 2018 স্থগিত করা হয়। 2018 সালে নোবেল সাহিত্য পুরস্কার, যা 2019 সালে পুরস্কারের সাথে প্রদান করা হবে। কোন দেশটি অতীতে অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি? পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি। পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মিয়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর ব্রিটিশ উপনিবেশে এবং ইন্দোনেশিয়া ডাচ উপনিবেশের অন্তর্ভুক্ত ছিল। ইউরোপিয়ান ইউনিয়ন একক মুদ্রা চালু কবে থেকে শুরু হয়েছে? ইউরোপীয় সাধারণ মুদ্রা ইউরো চালু হয় 1999 সালে 1 জানুয়ারি। বর্তমানে ইউভুক্ত 19টি দেশে ইউরো চালু রয়েছে। উল্লেখ্য, ইউরো ব্যাংক নোট প্রথম চালু হয় 1 জানুয়ারি 2002। চীনের দ্বৈত অর্থনৈতিক ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত হয়? এটা হচ্ছে গৃহীত হয় হংকং এর অর্থনীতিকে সচল রাখা। চীনের সমাজতান্ত্রিক অর্থনীতি এবং হংকং এর পুঁজিবাদী অর্থনীতির সামঞ্জস্য বিধানের লক্ষ্যে চীনের দ্বৈত অর্থনীতি অর্থাৎ এক দেশ দুই নীতি চালু হয় এবং এছাড়া ম্যাকাও ও তাইওয়ানের আত্মীকরণকেও সামনে রেখে এ প্রক্রিয়াকে গ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়। রাশিয়ার পূর্বাঞ্চলে সর্ববৃহৎ শহর কোনটি? ভ্লাদিভস্টক। রাশিয়ার পূর্বাঞ্চলে সর্ববৃহৎ শহর হচ্ছে ভ্লাদিভস্টকে। রাশিয়ার রাসায়নিক ও পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে এবং এজন্য নিরাপত্তার কারণে শহরটিকে গোপনীয় শহর হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখ্য, শহর হতে পৃথিবীর দীর্ঘতম রেলপথ এবং ট্রান্স সাইবেরিয়ান রেলপথ শুরু হয়েছে লেনিনগ্রাড পর্যন্ত বিস্তৃত। কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বসবাস করে? হচ্ছে কুইবেকে বসবাস করে। কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী সর্বাধিক সংখ্যায় বসবাস করে কানাডার পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য কুইবেকে। কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ হচ্ছে এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি। কট্টরপন্থী সার্বগণ কসোভোতে মুসলিম নিধন করে নগরীটিতে সংখ্যাগরিষ্ঠ খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল প্রতিষ্ঠা করার চেষ্টা করে। অন্যদিকে মুসলমানরা তাদের ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি রক্ষায় সচেষ্ট। ফলে ইউরোপের অন্যান্য মুসলিম প্রধান এ নগরীদের সাথে সার্বিয়াদের স্পর্শকাতর সম্পর্কের সৃষ্টি হয়। অবশেষে 2008 সালের 17 ফেব্রুয়ারি কসোভো বিশ্বের বেশ কয়েকটি দেশের সমর্থনে সার্বিয়া থেকে নিজেকে স্বাধীন ঘোষণা করে।
এবং আফগানিস্তানে কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে? মাজারি শরীফ। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজারি শরীফে তালেবানদের ক্ষমতায় থাকাকালীন এ হত্যাযজ্ঞ ঘটে। যদিও সুদক্ষ ইরানি নেতৃত্বের মাধ্যমে ইরান দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমনে সক্ষম হয়। উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী? ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য হচ্ছে কি জ্যামিতিক সীমারেখা। আলজেরিয়া, তিউনিসিয়া, মিশর, সুদান, লিবিয়া ইত্যাদি দেশগুলো উত্তর আফ্রিকা অঞ্চলে অবস্থিত। বিস্তীর্ণ এ অঞ্চলে বৈশিষ্ট্যমণ্ডিত পর্বত বা নদী না থাকায় মরুভূমির ওপর দিয়ে জ্যামিতিক সরলরেখা টেনে সীমা নির্ধারণ করা হয়। এটাই এ অঞ্চলের ভৌগোলিক সীমারেখার প্রধান বৈশিষ্ট্য। কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়? জাপানে। বিশ্বের প্রথম পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা ফেলা হয় জাপানের হিরোশিমা নগরীতে। লিটল বয় নামক বোমাটি 1945 সালে 6 আগস্ট যুক্তরাষ্ট্র এনোলা গে নামক বোস্টারো বিমানের মাধ্যমে নিক্ষেপ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন নিক্ষিপ্ত এ বোমার ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাই মূলত জাপানের পতন ত্বরান্বিত করে। উল্লেখ্য, বিশ্বের দ্বিতীয় এবং সর্বশেষ আণবিক বোমা ফ্যাটম্যান 1945 সালের 9 আগস্ট যুক্তরাষ্ট্র কর্তৃক জাপানের নাগাসাকি নগরীতে নিক্ষেপণ করা হয়। নিম্নলিখিত কোন আঞ্চলিক বা আন্তর্জাতিক সংস্থাটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত? সিরডাপ। ঢাকায় সিরডাপ আইজেএসজি সুতরাং এবং বিমস্টেক এর সদর দপ্তর অবস্থিত। অন্যদিকে আইডিবি এর সদর দপ্তর ম্যানিলা, এপিইসি এর সদর দপ্তর সিঙ্গাপুর এবং এসএআরসি এর সদর দপ্তর সার্কের সদর দপ্তর হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত। সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1985 সালে। বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রীলঙ্কা সফরে গিয়ে সর্বপ্রথম দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে একটি আঞ্চলিক সংস্থা গঠনের প্রতি গুরুত্ব আরোপ করেন এবং 1980 সালে মে মাসে তিনি লিখিত প্রস্তাব দেন। 1982 সালে 2রা আগস্ট ভারতের নয়াদিল্লিতে 7টি দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়। অবশেষে 1985 সালে 7 থেকে 8 ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত প্রথম সার্ক শীর্ষ সম্মেলন 14 দফা ঢাকা ঘোষণার মাধ্যমে সার্কের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। কোন দেশের প্রথম উপপ্রধানমন্ত্রী সাম্প্রতিক বরখাস্ত হয়েছেন? এটা হচ্ছে কি মালয়েশিয়া। একসময় মাহাথির মোহাম্মদের খুব ঘনিষ্ঠ অনুসারী ছিলেন মোহাম্মদ ইব্রাহিম, কিন্তু রাজনৈতিক মত পার্থক্যের জেরে মাহাথির 2রা সেপ্টেম্বর 1998 উপপ্রধানমন্ত্রীর পদ থেকে আনোয়ার ইব্রাহিমকে বরখাস্ত করেন এবং 1999 সালে দুর্নীতি এবং সমকামিতার দায়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। 2004 সালে তিনি ছাড়া পান। 2008 সালে দেশের প্রধান বিরোধী দল হিসেবে পিপলস জাস্টিস পার্টির নেতৃত্ব দেন তিনি। এরপর নজিব রাজাকের সময় 2015 সালে নতুন করে সমকামিতার অভিযোগে আনোয়ার ইব্রাহিমকে আবারও জেলে পাঠানো হয় এবং 16 মে 2018 রাজার নির্দেশে নিঃশর্ত মুক্তি লাভ করেন আনোয়ার ইব্রাহিম। ইউরোপের কোন দেশের সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে এক চুক্তির মাধ্যমে? সেটা হচ্ছে কি আয়ারল্যান্ডের। গ্রেট ব্রিটেনের অন্যতম অঙ্গরাজ্য আয়ারল্যান্ডে গৃহযুদ্ধ অবসানে 10 এপ্রিল 1998 ব্রিটিশ সরকার ও আয়ারল্যান্ডের 7টি গেরিলা গোষ্ঠীর মধ্যে স্বাক্ষরিত হয় গুড ফ্রাইডে ট্রিটি নামক শান্তি চুক্তি। এর মাধ্যমে আয়ারল্যান্ডের দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘর্ষের অবসান ঘটে। জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন মহাদেশের? ইউরোপের। 13 অক্টোবর 2006 জাতিসংঘের সাধারণ পরিষদের অনুমোদনের মাধ্যমে অনুষ্ঠিত আনুষ্ঠানিকভাবে বিশ্ব সংস্থাটির নবম মহাসচিব নিযুক্ত হন ইউরোপ মহাদেশের পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুতেরেস। তিনি 1 জানুয়ারি 2017 মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অন্যদিকে এশিয়া মহাদেশ থেকে মহাসচিব হয়েছিলেন উথান্ড, মিয়ানমার বান কি মুন, দক্ষিণ কোরিয়া। ইউরোপ মহাদেশ থেকে ট্রিগভেলাই নরওয়ে, দ্যাগহ্যামশায়ার সুইডেন, কুর্ড ওয়াল্ডহেইম্যান অস্ট্রিয়া। দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে জ্যাভিয়ার পেরেজ দা কুয়েলার পেরু। আফ্রিকা মহাদেশ থেকে মহাসচিব হয়েছিলেন কফি আনান ঘানা। ব্রুটোর্স ঘালি মিশর। উল্লেখ্য, উত্তর আমেরিকা ও ওশেনিয়া মহাদেশ থেকে এখনও পর্যন্ত মহাসচিব নির্বাচিত হননি।
ম্যাকাও চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ, যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনি। ওই ইউরোপীয় দেশটির নাম কি? ওই ইউরোপীয় দেশটির নাম হচ্ছে পর্তুগাল। 1557 সালে ম্যাকাও পর্তুগিজদের অধীনে আসে। দীর্ঘ 442 বছর পর 1999 সালে ম্যাকাও চীনের নিকট হস্তান্তর করা হয়। কোন চুক্তির মাধ্যমে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল? ডেটন চুক্তির মাধ্যমে। 3 বছরের বলকান যুদ্ধের অবসান এবং অখণ্ড গণতান্ত্রিক বসনিয়ার এবং হার্জেগোভিনা গঠনের লক্ষ্যে 1995 সালে নভেম্বর যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ডেটন শহরের রাইট পিটারসন বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় খসড়া শান্তি চুক্তিতে উপনীত হওয়ার পর 4 ডিসেম্বর 1995 ফ্রান্সের প্যারিসে যুদ্ধরত বসনিয়া, সার্বিয়া ও ক্রোয়েশিয়ার মধ্যে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয় এবং জেনেভা চুক্তি স্বাক্ষরিত হয় 1954 সালের 20 জুলাই সুইজারল্যান্ডের জেনেভা শহরের ফ্রান্স ও ভিয়েতনামের মধ্যে। চুক্তিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ভিয়েতনাম ফ্রান্সের মধ্যকার সংঘটিত যুদ্ধ অবসানের স্বাক্ষরিত হয়। মাদ্রিদ চুক্তিটি পণ্যের উৎস বর্ণনার ক্ষেত্রে ভুয়া বা প্রতারণামূলক ইঙ্গিত রূপে বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পত্তি সংস্থা WIPO এর আওতায় স্বাক্ষরিত হয়। প্যারিস চুক্তিটি ব্রিটেন কর্তৃক যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব স্বীকার করে নেওয়ার লক্ষ্যে 3রা সেপ্টেম্বর 1983 সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে স্বাক্ষরিত হয়। কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়? তেজস্ক্রিয় পদার্থ নয় লৌহ। ভারী মৌলিক পদার্থের নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা, গামা রশ্মি নির্গমনের প্রক্রিয়াকে তেজস্ক্রিয়তা বলে। প্রকৃতপক্ষে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82 থেকে বেশি তাদেরকে তেজস্ক্রিয় পদার্থ বলা হয়। উপরিউক্ত মৌলগুলোর মধ্যে লৌহের পরিমাণ 26, অন্যান্যগুলো 82 বা তার বেশি, যার ফলে শুধু লৌহই তেজস্ক্রিয় পদার্থ নয়। কোন বস্তুটির ইসিডি স্থাপকতা বেশি? এটা হচ্ছে লৌহের ইসিডি স্থাপকতা অনেক বেশি। বাইরে থেকে প্রযুক্ত বল অপসারিত হলে বিকৃত বস্তু যে ধর্মের কারণে পূর্বাবস্থায় ফিরে আসে তাকে বলা হয়ে থাকে ইসিডি স্থাপকতা। উক্ত বস্তুটিতে ইসিডি স্থাপক বস্তু বলে। যে সকল বস্তুর ক্ষেত্রে পীড়ন বা বিকৃতির অনুপাত বেশি, অর্থাৎ ইসিডি স্থাপক গুণাঙ্কের মান বেশি, সেসব বস্তু বেশি ইসিডি স্থাপক। আর যেসব বস্তুর ক্ষেত্রে পীড়ন বা বিকৃতির অনুপাত কম, অর্থাৎ ইসিডি স্থাপক গুণাঙ্কের মান কম, সেসব বস্তু কম ইসিডি স্থাপক। লৌহের ক্ষেত্রে অধিক পীড়ন দেওয়া সত্ত্বেও বিকৃতির মান যৎসামান্য হয়। সুতরাং রবার, অ্যালুমিনিয়াম ও তামার ক্ষেত্রে স্বল্প পীড়ন দিলে বিকৃতির মান অনেক বেশি হয়ে যায়। সুতরাং রবার, অ্যালুমিনিয়াম ও তামার ক্ষেত্রে পীড়ন ও বিকৃতির অনুপাত তুলনামূলকভাবে অনেক কম থাকে। অতএব রাবার, অ্যালুমিনিয়াম ও তামা অপেক্ষা লৌহ বেশি ইসিডি স্থাপক। কোন পদার্থটি লৌহ পদার্থ নয়? এটা হলো অ্যালুমিনিয়াম। যে পদার্থকে চুম্বক আকর্ষণ করে না তাকে অচুম্বক পদার্থ বলে। উপরিউক্ত পদার্থগুলোর মধ্যে শুধু অ্যালুমিনিয়ামই হচ্ছে চুম্বককে আকর্ষণ করে না। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় দর্পণ। কোনো মসৃণ তলে আলো আপতিত হলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কোনো দিকে চললে ওই আপতন তলকে বলা হয় দর্পণ। বক্রপৃষ্ঠ স্বচ্ছ মাধ্যমে সাধারণ নাম হচ্ছে লেন্স। লেন্সে আলোক রশ্মির প্রতিসরণ ঘটে। প্রিজমের মাধ্যমে আলোর প্রতিসরণ একটা বিশেষ রূপ পেয়ে থাকে। সাদা আলো এর ভেতর দিয়ে আসার সময় বিভিন্ন রঙে ভেঙে যায় ও বর্ণালী সৃষ্টি হয়ে থাকে। বিম্ব হলো আলোর প্রতিফলন প্রতিসরণের পর রশ্মির একীভূতকরণ বিন্দু বা অবস্থা। রাডারে যে তড়িৎ চুম্বক ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে মাইক্রোওয়েভ। রাডারের মূলনীতি হলো ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য পালস ছড়িয়ে দেওয়া হয় যেন বস্তু থেকে প্রতিফলিত হয়ে রাডারের গ্রাহক যন্ত্রে আসে। এজন্যে গামা রশ্মি বা মাইক্রোওয়েভ উভয় তরঙ্গ দৈর্ঘ্য ক্ষুদ্র হলেও কম ভেদন ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভই ব্যবহার করা হয়। অপরপক্ষে অবলোহিত বিকিরণ ও আলোক তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য অনেক বড় হয়ে থাকে। মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার লাভ করেন? এটা হচ্ছে হেস। আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব ও রাদারফোর্ড আণবিক নিউক্লিয়াসের মতবাদ আবিষ্কার করেন। ভিক্টর ফ্রান্থস হেস মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য 1936 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান এবং পৃথিবীর সব দিকে মহাশূন্য থেকে ইলেকট্রন, প্রোটন এবং কয়েকটি
পরমাণু নিউক্লিয়াসের আলোর বেগের কাছাকাছি বেগে পৃথিবীতে আঘাত আনে, এদেরকে মহাজাগতিক রশ্মি বলে। তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে? এটা রূপান্তরিত হয়ে থাকে লাউড স্পিকারের মাধ্যমে। অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক শব্দ শক্তিকে জোরালো করে এবং জেনারেটর যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। লাউড স্পিকার তড়িৎ শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করে এবং মাইক্রোফোন শব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্রের মাধ্যমে? ফ্যাদোমিটারের সাহায্যে। নদীর পানির গভীরতা মাপার যান্ত্রিক যন্ত্রাংশ ফ্যাদোমিটার। এ যন্ত্রের কার্যকারিতা শব্দের প্রতিধ্বনির উপর নির্ভরশীল। ধ্বনির উৎস থেকে ফিরে আসা প্রতিধ্বনির সময়ের পার্থক্য থেকে গভীরতা নির্ণয় করা হয়। জাইরোস্কোপের দিকদর্শী ধর্মকে ব্যবহার করে জাইরো কম্পাস তৈরি করা হয়েছে এবং জাহাজের দিক নির্ণয় এবং সমর ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। এবং সাবমেরিন হচ্ছে একটি সামরিক ডুবোজাহাজ। কম্পিউটার কে আবিষ্কার করে? কম্পিউটার আবিষ্কার করা হচ্ছে কি হাওয়ার্ড এইকিন। উইলিয়াম অট্রেট আবিষ্কার করেন হচ্ছে স্লাইড রুল। এবং প্যাসকেল আবিষ্কার করেন তল পদার্থের উপরে চাপ প্রয়োগ করে চাপ প্রয়োগের সূত্র ব্যবহার করে। অ্যাবাকাস হচ্ছে খ্রিস্টপূর্ব 450 থেকে 500 অব্দে চীন মিশরে ব্যবহৃত এক ধরনের গণযন্ত্র। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? ডায়াবেটিস রোগ হয় হচ্ছে ইনসুলিনের অভাবে। হরমোন হচ্ছে এক শ্রেণীর রাসায়নিক বস্তু যা দেহের কোষ বা অঙ্গসমূহের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত। ইনসুলিন হচ্ছে এমন এক ধরনের হরমোন যা রক্তে গ্লুকোজের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং কোনো কারণে রক্তে গ্লুকোজের সরবরাহ কমে গেলে গ্লুকোজের বিপাক ক্রিয়া বিঘ্নিত হয়, যার ফলে ডায়াবেটিস রোগ হয়ে থাকে।